আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অস্ত্র আইন। এই বিষয়ে আমাদের সাথে বিভিন্নভাবে কিভাবে প্রতিকার এবং কিভাবে এ থেকে মানুষ উত্তরণ পাবে, এই সকল বিষয়ে আমাদের সাথে পুরো অনুষ্ঠানে আলোচনায় থাকবেন অ্যাডভোকেট পীযূষ দেবনাথ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সো কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে আমরা আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অস্ত্র আইন। এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল যে যে এই যে অস্ত্র আইন সম্পর্কে কি বলা আছে আইনে? অস্ত্র আইনটা হয়েছে ১৮৭৮ সালে। এটা ১৮৭৮ সালের ১১ নম্বর একটি আইন। অস্ত্র আইনটা করা হয়েছিল আসলে এটার উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই আইনটা আসলে করা হয়েছিল। এটার উদ্দেশ্য এটাই ছিল যে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আপনার কাছে নেক্সট যেই প্রশ্নটা ছিল যে আমরা যে অবৈধভাবে যেটা বলেন লাইসেন্স ছাড়া, মানে যে বলতে পারেন যে লাইসেন্সবিহীন যে অস্ত্রটা যে আমরা সাথে রাখি, কিংবা যদি আমরা বুলেট রাখি, মানে যেটাকে আমরা গুলি বলি সেটাকে আমরা বুলেট বলি, সেইগুলো যদি আমরা অবৈধভাবে ধরেন প্রবেশ করি কিংবা অনৈতিকভাবে কোনো কাজ করি কিংবা মনে করেন মানুষের উপর আক্রমণ করলাম, সেই ক্ষেত্রে আমাদের মানে আইনি পদক্ষেপটা কি? দেখেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ৫ ধারায় সুস্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো লাইসেন্সবিহীন কোনো অস্ত্র বহন করতে পারবে না, পরিবহন করতে পারবে না, বিক্রি করতে পারবে না। সেটা ৫ ধারায় সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ করে, তখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি প্রথমত আপনি জেলা ম্যাজিস্ট্রেটকে আপনি অবহিত করবেন সেই বিষয়ে, অথবা আপনি সেই যে নিকটতম থানার অধীনে অবস্থান করছে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনি সেই বিষয়টা ইনফরমেশন করবেন। তো ইনফরমেশন করার পরে সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ওনার মতো করে আইনগত ব্যবস্থা নেবেন। মানে তার মতো করে সে আইনগত ব্যবস্থা নেবেন বললেন। যে এখন আমি যদি দেখতেছি যে কেউ আমাকে মনে করেন যে অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, কিংবা সে আমাকে ধরেন তার এটা লাইসেন্সকৃত অস্ত্র না, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, সেই ক্ষেত্রে আমি ব্যক্তি হিসাবে আমার পদক্ষেপটা কি থাকবে? সেক্ষেত্রে ব্যক্তি হিসেবে পদক্ষেপটা তো আপনাকে যদি কেউ স্টেপ নিচ্ছে আপনাকে অ্যাটেম্প করার, হ্যাঁ, আঘাত করার, সেক্ষেত্রে তো আর তখন আপনি আপনার একটা অস্ত্রর মুখে যখন আছে সেই মুহূর্তে তো স্টেপ নেওয়ার আপনার কোনো ভয় নেই। ওয়ে নাই। কিন্তু আপনার যেটা করতে হবে, আপনার যদি কোনো সুযোগ থাকে আপনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি ইনফরমেশন করতে হবে। তখন ওনারা আপনার আইনগত একটা ব্যবস্থা নেবেন আপনাকে সেভ করার জন্য। না, এই ক্ষেত্রে কি আমি আদালতে যেয়ে মামলা করতে পারবো? হ্যাঁ, মানে যদি অস্ত্র বললেন যে তার কাছে, আমি জানলাম যে তার কাছে অবৈধ অস্ত্র আছে, এটা কি আমি আদালতের কোনো শরণাপন্ন হয়ে সরাসরি কি মামলাটা দায়ের করতে পারবো? দেখেন, এই অস্ত্র যে আইনে যে মামলাগুলো হয় এগুলো আসলে হচ্ছে কগনিজেবল অফেন্স। অতএব এটার জন্য আদালত পর্যন্ত যেতে হয় না। আপনি যদি সংশ্লিষ্ট থানাকে অবগত করেন, সেখানে ওনারা একটা এফআইআর নেবেন, এফআইআরটি মামলা রুজু হবে, নাম্বার পড়বে, তখন এই মামলাটা আদালতে চলে যাবে। দেখা গেল এই মামলার যে আসামি, যে বললেন যে যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তারের পরের পদক্ষেপটা কি হবে? মানে আসামি দেখা গেল সেও তো আপনি যেটা বলেন অবৈধভাবে তার কাছে অস্ত্র পাওয়া গেছে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কাছে অস্ত্র পাওয়া গেল, সাথে আরেকজন ছিল, তাকেও দেখা গেল আসামি বানিয়ে ফেলে। সেই ক্ষেত্রে আসামিদের করণীয়টা কি? আসামিদের করণীয় ব্যাপারটা হচ্ছে, যদি আমি মনে করি আমি নিজে নির্দোষ, আমি তার সঙ্গে ছিলাম না বা আমার কাছে অস্ত্র ছিল না, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। প্রথমত তো সাধারণত একজন মানুষ হ্যারাসমেন্ট হয়ে যায়, সাধারণত তাকে যেটা প্রমাণ করতে হবে যে আমি সেখানে ছিলাম না, জড়িত সেই ঘটনার সঙ্গে আমার কাছে কোনো অস্ত্র ছিল না, অবৈধ অস্ত্র, আমি সেটার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। এটার জন্য যখন একটা মামলা হয়ে যাবে, হয়ে গেলে দেখা যাবে আলটিমেটলি ওনাকে পুলিশ গ্রেপ্তার করবে। পুলিশ গ্রেপ্তার করার পরে ওনাকে কোর্টে চালান করবে। কোর্টে চালান করলে ওনাকে সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিবেন না, কারণ এটা তার এখতিয়ার নাই। না, নন বেইলেবল সেকশন এবং ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারাধীন সেকশন নয়, যার জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট ওনাকে জামিন দিবেন না। জামিন না দেওয়ার ক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে, উচ্চ আদালতে ওনাকে জামিন প্রেয়ার করতে হবে। সেক্ষেত্রে
হয়তোবা একটু সময় লাগতে পারে, তবে ওনার একটা জামিনের ব্যবস্থা হবে। তো জামিন হলেই তো আর শেষ না, ওনাকে প্রমাণ করতে হবে উনি নির্দোষ, উনি এটার সাথে জড়িত না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মামলাটা যখন বিচারের পর্যায়ে চলে যাবে, একটা বিচারিক আদালতে যাবে, বিচারিক আদালতে যাওয়ার পরে মামলাটা যখন চার্জ ফ্রেম হবে, চার্জ ফ্রেমের সময় উনি এই মামলা থেকে ওনার গ্রাউন্ডসগুলো উল্লেখ করে ডিসচার্জের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যদি আদালত বিবেচনা করেন বা আদালত মনে করেন যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট নয়, সেক্ষেত্রে আদালত চাইলে ওনাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারে। মানে এটা আমাকে ওই ট্রায়াল ফেজ পর্যন্ত ওয়েট করতে হবে, মামলা আমি জামিন নিলে যে আমার মামলা শেষ হয়ে যাবে এমন কোনো বিষয় না। মানে আমাকে ওই যে বলতেন যে ট্রায়াল যে আদালতটা, যেই আদালতে তার বিচারিক কাজ নির্ধারণ করা হবে, ওই আদালতে আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটাই বিষয়। আর আরেকটা বিষয় আপনার কাছে জানার ছিল যে আপনি যে বললেন যে মানে তার সাথে ওই যে সুনির্দিষ্ট যদি তার নামে কোনো অভিযোগ না থাকে তাহলে হয়তো তাকে অব্যাহতি দিবে বাই দিবে। আর একটা কথা হলো আপনার কাছে যে এই মামলাগুলো যে যখন মামলার বাদী কে হতে পারে, আপনার কাছে আমার কোশ্চেন। সাধারণত কগনিজেবল অফেন্স তো, সেটার ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রবাদী মানে হচ্ছে সংশ্লিষ্ট থানার একজন এসআই বা ওইটা থানার কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবেন এটার বাদী। এক কথায় বলা যায় রাষ্ট্রবাদী হবে। মানে দেখা গেল যে ডিবি ধরুক, সিআইডি ধরুক, তারপরে আপনার যারাই তাকে গ্রেপ্তার করুক, মানে আমার হলো থানার সহায়তা নিতেই হবে। হ্যাঁ, এটা ধরেন আমাদের থানা একজন ডিবি গ্রেপ্তার করেছেন ওনাকে, সেক্ষেত্রে ওকে আসামিটাকে যখন কোর্টে পাঠানো হবে, অবশ্যই একটা থানার আন্ডারে একটা এফআইআর করে কোর্টে পাঠানো হবে। মানে যেখানে ঘটনা ঘটছে ওরকম সংশ্লিষ্ট একটা থানায় তার নামে মামলা এফআইআর করে তারপরে তাকে থানা, মানে কোর্টে প্রেরণ করতে হবে, যেটা বললেন যে 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এটা হলো মূল বিষয়। আসামিটা যখন গ্রেপ্তার হবে সেই গ্রেপ্তার থেকে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রেরণ করতে হবে। আর আরেকটা বিষয় জানা ছিল আপনার কাছে যে এই যে আসামি যে বললেন যে জামিন পেলো, তারপরে ট্রায়াল শুরু হবে, এই জামিন পাওয়ার কতদিনের মধ্যে তার মামলাটা ট্রায়াল শুরু হবে? এটার স্পেসিফিক তো আর লিমিটেশন নেই। এক মামলাটা যখন চার্জশিট চলে আসবে, চার্জশিট চলে আসতে মামলাটা রেডি ফর ট্রায়াল, রেডি হয়ে গেল ট্রায়ালে যাওয়ার জন্য, তখন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোর্ট একটা বদলির আদেশ করবেন। সেক্ষেত্রে ট্রায়াল কোর্টে যাবে, ট্রায়াল কোর্টে যাওয়ার পরে আবার আরেকটা দায়রা নাম্বার পড়বে। দায়রা আদালতে যখন যাবে, বিচারিক আদালতে, সেক্ষেত্রে একটা দায়রা নাম্বার পড়বে। নাম্বার পড়ার পরে চার্জ ফ্রেমের জন্য একটা ডেট নির্ধারণ করা থাকবে, সেই ডেটে তাকে অব্যাহতির আবেদন দিতে হবে। মানে তার ইয়ার উপরে ভিত্তি করে। হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে চার্জশিট না আসা পর্যন্ত মামলা এটা ট্রায়ালে যাবে না। আর এই মামলা যে চার্জশিট, যেটাকে বলি আমরা তদন্ত রিপোর্ট, যদি তার নামে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা হয় চার্জশিট, আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তা হয় ফাইনাল রিপোর্ট। মানে সব অব্যাহতি সে ওখান থেকে পেয়ে গেল, মানে একটা যদি চায়, রাষ্ট্র যদি চায় তাকে নারাজি দিতে পারবে। এটাই তো সিস্টেম হ্যাঁ, হ্যাঁ। আইনে। এখন আপনার কাছে আমার জানার বিষয় ছিল এই চার্জশিটটা কতদিনের মধ্যে দিতে পারে থানা? একজন থানা যদি চায় তাহলে চার্জশিটটা তো যাকে তদন্ত দিবে সেই তো দিবে, থানা হোক, সিআইডি হোক, ডিবি হোক। এটা কতদিনের মধ্যে নিয়ম যে চার্জশিটটা আমার কোর্টে আদালতে দাখিল করতে হবে? আসলে মামলার তদন্তর সিআরপিসি আমাদের মামলার যে কার্যক্রমগুলো চলে সেটা হচ্ছে সিআরপিসির অনুযায়ী। সিআরপিসির যে নির্ধারিত সময়টা আছে সেই সময়টা আসলে কেউ কখনো ফলো করে না। হ্যাঁ, যে সময়টা লিমিটেশন দেওয়া আছে সেই লিমিটেশনটা কখনো কেউ ফলো করে না। অ্যাকচুয়ালি আসলে দেখা গেলো একটা মামলা তদন্ত করতে তার 3 মাস সময় লাগছে, আবার একই সেম ম্যাটারের মামলা দেখা যাচ্ছে তদন্ত করতে, তদন্ত রিপোর্ট দিতে লাগছে হচ্ছে 3 বছর। সেক্ষেত্রে আসলে বাধ্যতারা খুব একটা নিয়ম ফলো করছে না। মানে যেটা আইনে আছে সেটা ফলো হচ্ছে না, সেটাই বলতেছেন। মানে মামলার ম্যাটার অনুযায়ী তারা চার্জশিট দিচ্ছে, হ্যাঁ, মানে যেটাকে বলেন যে তদন্ত রিপোর্ট দিচ্ছে। হ্যাঁ। এটাই। আর এই যে বললেন যে চার্জশিটটা ধরেন আসার পরে ট্রায়াল ফেসে গেল, যে আপনি বললেন যে মামলা চার্জ হবে। আমার কথা হলো পরবর্তীতে মানে দেখা গেল যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাক্ষীদেরকে কল করা হলো, সাক্ষী আসলো না, তখন সেক্ষেত্রে মামলাটা কত দিনের মধ্যে শেষ হতে পারে? মামলাটা যখন সাক্ষী পর্যায়ে চলে যাবে, দেখা গেল প্রথমত 1 জন 2 জন 3 জন সাক্ষী আসছে, হ্যাঁ, পরবর্তীতে একের পর এক ডেট যাচ্ছে, কোনো সাক্ষী আসছে না। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে সাক্ষী ক্লোজ করতে পারেন। যদি বিজ্ঞ আদালত ক্লোজ না করেন, সেক্ষেত্রে আসামি পক্ষ একটা সাক্ষী ক্লোজ করার জন্য প্রেয়ার দিতে পারেন। সেক্ষেত্রে আদালত যদি সেটাকে সঠিক সময় মনে করেন যে এখন সাক্ষী পর্যায়টা ক্লোজ করা যায়, সেক্ষেত্রে আদালত সাক্ষী পর্যায়ে ক্লোজ করে পরবর্তী স্টেপে নিয়ে যেতে পারে। আচ্ছা, পরবর্তী আরও বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো।
সেই পর্যন্ত এখন আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসছি। মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, অস্ত্র আইন, এবং এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট পীযূষ দেবনাথ চৌধুরী। আপনার কাছে একটু আগে যে এই বিষয়গুলো জানলাম, যে ওই যে মামলা যে চার্জশিট আসার পরে যে মামলা সাক্ষী না আসলে মামলার পদক্ষেপগুলো, আমরা এই বিষয়ে আরও কিছু জানবো। তার আগে আপনার কাছে আমার আরেকটা জানার বিষয় ছিল যে এতক্ষণ আপনাকে বললাম যে অবৈধভাবে যে অস্ত্রগুলো ইউজ করে সেক্ষেত্রে তাদের নামে যেই আইনে আছে সেই মামলাগুলো, যে অস্ত্র আইন যেটা হয় ওই মামলাটাই রুজু হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার লাইসেন্সকৃত পিস্তল আছে, মানে অস্ত্র আছে, যেটাকে আমরা পিস্তলই বললাম। এখন লাইসেন্সকৃত যেখানে আমার অস্ত্র আছে সেখানেও তো আমার একটা বাধা নিয়ম আছে, যেন আমরা তো সেভাবে তো আমরা সবসময় গুলিগুলো ইউজ করতে পারবো না, মিস ইউজ করতে পারবো না। অনেক সময় দেখা যায় যে আমি রাস্তায় বের হলাম, কিন্তু এখন আমাকে ওই লাইসেন্সকৃত পিস্তলটা ওটা কিন্তু আবার ইউজ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল আমি কি ডিফেন্সটা পেতে পারি? যদি আমি লাইসেন্সকৃত পিস্তলটা থাকে তখন আমি কি ডিফেন্স পাবো? দেখেন, অস্ত্র আইনের 17 ধারায় সেই লাইসেন্সের যে বিধিনিষেধগুলো আছে, বা লাইসেন্স পেতে গেলে কি করতে হবে, বা লাইসেন্সটা আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন, সেই বিধিনিষেধগুলো 17 ধারায় উল্লেখ করা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে কেউ যদি তার বিপদ সম্মুখীন করার জন্য সে কী করতে পারে, তার অস্ত্রটা কীভাবে ব্যবহার করতে পারে, তো সেটা যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি বিপদের সম্মুখীন হয়েছি, আমার জীবন নিয়ে হুমকির মুখে, আমার সেলফ ডিফেন্সের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি আমার লাইসেন্সকারী পিস্তল বলেন বা রিভলভার বলেন, যেটাই বলেন, সেটা আমি ব্যবহার করতে পারি। তবে সেটা যে 17 ধারার যে বিধানগুলো আছে, যে ক্রাইটেরিয়া আছে, সেটা আমাকে ফুলফিল করে, সেটা মেনে আমাকে সেটা ব্যবহার করতে হবে। মানে ওখানে যে নিয়ম আছে, মানে আমি গুলির মিস ইউজ করতে পারবো না, সেটাই বলতে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। মানে ওখানেও একটা বিধিনিষেধ আছে যে আমি লাইসেন্সকৃত হলেই আমি সবসময় ওটা সর্বকাজে ব্যবহার করতে পারবো না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু ইমার্জেন্সি টাইম থাকে, যেমন দেশের জাতীয় নির্বাচন বা স্থানীয় কোনো নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রেও দেখা যায় যে আপনার একটা বৈধ লাইসেন্স আছে, সেক্ষেত্রে সরকার চাইলে সরকার নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার লাইসেন্সের কার্যকারিতাটা স্থগিত করতে পারেন। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা বিষয় জানার ছিল, যে আমরা যে বললেন যে আমরা কিন্তু লাইসেন্স কিছু পিস্তল অনেকে ইউজ করি, কিন্তু দেখা যায় যে আমরা কোথাও ভ্রমণে গেলাম, দেখা গেল, আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি বিমানবন্দরেই গেলাম ভ্রমণে, দেখা গেল আমাদের তো নিয়ম হলো যখন আমাদের ঢোকার সময় কিন্তু আমাদেরকে যেটাই হোক আমাদের কিন্তু সব কিছু বুঝিয়ে দিতে হয়। ধরেন অস্ত্রর ক্ষেত্রটাই আমি বলি, দেখা গেল কোনো কারণে এটা চেকিং হলো না, বা আমি যখন বিমানবন্দরের কাছে গেলাম তখন চেকিং হয়ে তখন আমি এটা মানে তার কাছে যে লাইসেন্সকৃত পিস্তল আছে, সেক্ষেত্রে কি তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশানে যাবে কর্তৃপক্ষ? যদি কর্তৃপক্ষর কোনো বিধিনিষেধ থাকে যে সেখানে আপনাকে লাইসেন্সটা জমা দিতে হবে, সেক্ষেত্রে যদি কেউ জমা না দিয়ে প্রবেশ করে ভিতরে, সেটা অবশ্যই তাদের যে ক্রাইটেরিয়া আছে, তাদের যে নিয়ম আছে, সেখানকার এয়ারপোর্টের যে ল আছে, সেই লটা সে যখন অমান্য করবে, অবশ্যই তার বিরুদ্ধে একটা অ্যাকশন হবে। মানে এটা তার অস্ত্র আইনে তো তার সেই মামলাটা হবে না। সেটা আসলে অস্ত্র আইনে মামলাটা হবে না, কিন্তু দেখা যাবে যে তার যে ওইখানকার যে কাঠামো বা ওইখানকার যে ল, সে লটা ইউজ হবে। মানে যেটাকে বলি যে আমরা দেখা গেল যে অনেক সময় যে নন এফআইআর মামলা হিসাবে গণ্য হতে পারে। হ্যাঁ, মানে তখন সে তো আসলে লাইসেন্সকৃত পিস্তল নিয়ে গেছে কিন্তু সে সেটা জানায়নি। সেক্ষেত্রে কি তার মানে যেগুলো আপনার যে মামলা যে হয় ওগুলা কি সব কিছু কি তার জব্দ করা হবে? না, যেখানে তার লাইসেন্সকৃত পিস্তল ব্যবহার করছে, সেক্ষেত্রে জব্দ করা হবে না। মানে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হবে ওই ক্ষেত্রে, মানে একটা ওদের আইন অনুযায়ী একটা পানিশমেন্ট হবে, এটাই। আচ্ছা, আমরা যে আপনার সাথে তখন একটা বিষয়ে কথা বলছিলাম, যে ওই যে সাক্ষীর পরবর্তী স্টেজ যেটা যে অস্ত্র আইনের, ওই কথায় আমি আপনার সাথে আবার আলোচনা করছি। এই যে সাক্ষীগুলো যে বললেন যে সাক্ষী মানে অনেক সময় দেরি করে হাজির করে, সেই ক্ষেত্রে কি এটা কি মানে দ্রুত শেষ করা যায় মামলাগুলো যদি সাক্ষী না আসে কোনো কারণে? সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে খুব
সংক্ষিপ্ত ডেট দিয়ে খুব শর্ট ডেট দিয়ে মামলাগুলো স্টেপগুলো খুব দ্রুততমভাবে শেষ করতে পারেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মামলা অনেক সময় বললেন যে যেটা অনেক সময় জট অনেক বছর লাগতে পারে। এখন সাক্ষীর যে স্টেজটা, সাক্ষী যদি আমি ক্লোজ করে ফেলাম, তার পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে আদালতে? মানে সাক্ষী আর হলো না, মানে তারপরে কি হবে আদালতে? সাক্ষী যদি ক্লোজ হয়েছে সেক্ষেত্রে মামলাটা আর্গুমেন্টের জন্য রাখা হবে। আর্গুমেন্টের পরে 342 হবে, 342 পরে আপনার রায়ের জন্য একটা ডেট ফিক্সড হবে। আর এই মামলায় যদি দেখা যায় অনেক সময় সাক্ষী আসলো, সবই আসলো, তার নামে যে অভিযোগ এটা পুরোপুরি প্রমাণ হলো, সেক্ষেত্রে এটার সাজা কি হতে পারে আসামি? সাজা আসলে আপনার মামলার ডিপেন্ড করে মামলার যে সেকশনের উপর। হ্যাঁ, মামলাটা সাধারণত আমরা অস্ত্র মামলাগুলো দেখে থাকি অস্ত্র আইনের 19 ধারা বা 19-এর ক ধারায় মামলাগুলো হয়। হ্যাঁ, তো দেখা যায় কি 19 ধারার যে পানিশমেন্টটা হয়েছে, পানিশমেন্টটা হবে যদি কোনো ব্যক্তি 19 ধারায় মামলা হয় সেক্ষেত্রে তার পানিশমেন্ট হবে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বনিম্ন 7 বছরের কারাদণ্ড। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। আর যদি দেখা যায় তার যে মামলাটা হয়েছে সে রুজু হয়েছিল বা যে মামলায় তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 19-এর ক ধারায়। তো 19-এর ক ধারায় যে পানিশমেন্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যাবজ্জীবন সাজা এবং যাবজ্জীবন কারাদণ্ড অথবা তার 10 বছরের কারাদণ্ড হতে পারে, যে কোনো একটা হতে পারে। মানে সেটা তার ওই যে ইউজের উপরে, যদি আপনাদের যেমন কিছু কিছু নিয়ম আছে যে দেখা গেল তার মানে রিসাইট রিকভারি পেলো, মানে ওই অনুযায়ী এটা সাজাটা হবে। অ্যাকচুয়ালি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তার যে বডি রিকভারি কিনা সাইট রিকভারি সেটা বলছি কি আসলে অ্যাকচুয়ালি কি বডি রিকভারি দিয়ে তো আর সেকশন হচ্ছে না। সেকশন হচ্ছে আপনার সেকশন ওয়াইজ হচ্ছে মামলার যে পানিশমেন্ট হবে। যদি তার পানিশমেন্ট হয় 19 ধারায়, সেক্ষেত্রে 19 ধারায় যে পানিশমেন্ট আছে সেটাই হবে। আর যদি 19-এর ক ধারায়, যেটা 19-এর ক ধারা সাধারণত রিভলভার, তারপরে হচ্ছে আপনার পিস্তল, তারপরে ইয়ার গান, এইসব যে সেই অস্ত্রগুলার সাজা হয় আর কি। সেই ক্ষেত্রে বলা যায় যে 19-এর ক ধারা যদি সাজা হয় তাহলে তাকে যাবজ্জীবন অথবা 10 বছর কারাদণ্ড যে কোনো একটা হতে পারে। আর আসামি যদি যেটা বললেন যে তার যদি সাজা হয়ে গেল, তার পরবর্তী পদক্ষেপটা কি নিতে পারে? কোনো আসামি যদি সে আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা হয় সেক্ষেত্রে তাকে উচ্চ আদালতে আপিল করতে হবে। আপিলের কি রায় হতে পারে? আপিলে কি রায় হতে পারে সেটা তো আর অ্যাডভান্স বলা যাবে না। তবে যদি সে তাকে নির্দোষ প্রমাণিত করতে পারে সে আপিলের খালাসও পেতে পারে বা এটা বহালও রাখতে পারে, বা এটা বহালও থাকতে পারে। মানে আমার সর্বশেষ আশ্রয়স্থল হলো উচ্চ আদালত। মানে ওখানের পরে আর আমার কোনো স্টেজ নাই, মানে এখানে যদি আমি খালাস পেলাম, নয়তো আমার এটাই বহাল রাখলো, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আর দেখা গেল যে আসামিও অনেক ক্ষেত্রে খালাস পায়, সেক্ষেত্রে মানে যে বললেন যে রাষ্ট্র এটার বাদী হয়, তাদের কি কোনো করণীয় আছে? হ্যাঁ, দেখা গেল কিছু কিছু মামলায় আসামিরা খালাস পেয়ে গেছে, সেখানে আসলে আসামিরা খালাস পাওয়ার মতো ছিল না। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ যেটা বলা হয়, উনি চাইলে উচ্চ আদালতে এই আদেশের বিপক্ষে আপিল করতে পারেন। মানে আসামির বিরুদ্ধে সে আপিল করতে পারে, সেটাও মানে সেম ম্যাটারই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে একজন আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে একই সময়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।